সাল 1990, তারিখ 30শে মে। দক্ষিণ চব্বিশ পরগনার বানতলা সরকারি কাজ সেরে ফিরছিলেন স্বাস্থ্য দপ্তরের দুইজন মহিলা আধিকারিক। কিন্তু তারা জানতেন না রাস্তার মাঝেই ওঁত পেতে বসে আছে একদল নৃশংস হায়না। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে তাদের উপর চালানো হলো অমানুষিক শারীরিক নির্যাতন, চলল গণধর্ষণ। বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন চালক অভিনব ঘোষ এবং আধিকারিক অনিতা দেওয়ান। কিন্তু এই গল্পের সব থেকে ভয়াবহ দিকটি কি জানেন? সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার বদলে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই নারকীয় ঘটনাকে স্রেফ একটি তুচ্ছ ঘটনা বা এমন তো কতই ঘটে থাকে বলে উড়িয়ে দিয়েছিলেন। কেন একজন মুখ্যমন্ত্রী এতটা অসংবেদনশীল হতে পেরেছিলেন? কেন সেদিন অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছিল প্রশাসন? আজ এই নিয়ে আমাদের ভিডিও, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ জ্যোতি বসুর পর্দাফাঁস সিরিজের চতুর্থ পর্ব, বানতলা ধর্ষণ কাণ্ড। শুনতে শুনতে আপনারাও শিউরে উঠবেন, আমি নিশ্চিত। একদম শুরু থেকে শুরু করি। 1990 সালের 30শে মে ঘটেছিল সেই নারকীয় ঘটনা। বানতলায় গণধর্ষণের নারকীয় ঘটনা হয়েছিল। এরকম তো কতই হয়, সেই ঐতিহাসিক উক্তি দিয়েই বরং পুরো ভিডিওটা আজকে শুরু করি। কারণ বানতলা গণধর্ষণের পর এই মন্তব্য ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর। ঘটনা জানতে হলে 33 বছর আগের এক অভিশপ্ত 30শে মে আমাদের পৌঁছে যেতে হবে। অনিতা দেওয়ান, উমা ঘোষ, রেনু ঘোষ গোসাবায় একটি টিকাকরণ কর্মসূচিতে যান। সঙ্গে ছিলেন তাদের গাড়ির ড্রাইভার অবনী নাইয়া। সেখানে সরকারি ডাক্তার এবং স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের সঙ্গে একটি মিটিং হয়। ওই মিটিংয়ে রেনু ঘোষ ছিলেন প্রধান বক্তা। মিটিং সেরে ওই তিনজন সরকারি হেলথ অফিসার ফিরছিলেন কলকাতায়। মাঝপথে সন্ধ্যার সময় গাড়ির চালক অবনী নাইয়া চা খাওয়ার কথা বলেন। তখন ঘটকপুকুর বাস স্ট্যান্ডের কাছে একটা বড় মিষ্টির দোকানে তাদের গাড়ি থামে। রেনু ঘোষ বলেন তিনি চা খাবেন না, কোল্ড ড্রিঙ্কস খাবেন। তারপর কোল্ড ড্রিঙ্কস নিয়ে তাদের গাড়ি আবার চলতে শুরু করে। গাড়ির সামনে ডান দিকে ড্রাইভার অবনী বসে, পাশেই রেনু ঘোষ, পিছনের ডান দিকে উমা ঘোষ আর বাঁ দিকে অনিতা দেওয়ান। সন্ধ্যে 6:30 নাগাদ যখন তারা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের কাছে বানতলায় পৌঁছন, তখন 4-5 জন স্থানীয় যুবক সিপিআইএম পার্টি অফিসের কাছে টর্চ জ্বালিয়ে হাত নেড়ে গাড়ি থামাতে বলে। অবনী ভয় পেয়ে খুব জোরে গাড়ি চালিয়ে বেরিয়ে যায়। সে সময় পিছন থেকে ইট এসে পড়তে থাকে। একসময় গাড়ির পিছনের কাঁচটা ঝনঝন করে ভেঙে পড়ে। ওই যুবকেরা পিছনে ধাওয়া করে আসতে থাকে। গাড়ি যাচ্ছে আর ইট পড়ছে। বাঁদিক থেকে ইট পড়েছিল বলে অনিতা এবং রেনু গাড়ির জানলা বন্ধ করতে যাচ্ছিল। এমন সময় গাড়ির চাকা কিছু একটার সঙ্গে ধাক্কা লেগে একদিকে কাত হয়ে যায়। ইতিমধ্যে আরো 10-12 জনের দল সেখানে উপস্থিত হয়। তাদের মধ্যে একজন একটি ডান্ডা দিয়ে অবনীর মাথায় মারতে শুরু করে। গাড়ি থেকে টেনে হিচড়ে আহত আধিকারিকদের বার করে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ড্রাইভার অবনী নাইয়া তাদের বাধা দিতে চেষ্টা করেন। শাস্তিস্বরূপ কমরেডরা তার পুরুষাঙ্গটি পিষে দিয়েছিল। অবনী নাইয়াকে পরে এসএসকেএফ হাসপাতালে ভর্তি করা হলে স্বাস্থ্য মন্ত্রকের প্রশিক্ষণরত স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিশ্বনাথ কাহালি তার অটোপসি করেছিলেন। তার দেহে ভারী অস্ত্রের 43টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। মহিলাদেরকে কাছের একটি ধান ক্ষেতে টেনে হিচড়ে নিয়ে গিয়ে কমরেডরা তাদের প্রত্যেককে গণধর্ষণ করে। একজন আধিকারিক বাধা দেওয়ায় ধর্ষকরা তাকে হত্যা করে। যদিও ঘটনার প্রায় 5 ঘন্টা পর রাত 11:30 নাগাদ পুলিশ গিয়ে আধিকারিকদের সম্পূর্ণ নগ্ন দেহ উদ্ধার করে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের আপৎকালীন বিভাগে ভর্তি করার পর প্রথমে ডাক্তাররাও প্রত্যেককেই মৃত ভেবেছিলেন, কিন্তু 2 জন তখনও জীবিত ছিলেন। তাদের চিকিৎসা শুরু হয়। এদিকে অনিতা দেওয়ানের মৃতদেহ পরীক্ষা করেছিলেন যে মহিলা ডাক্তার, তিনি ঘটনার বীভৎসতায় চিৎকার করে উঠে জ্ঞান হারান। অনিতা দেওয়ানের যোনির ভেতরে পাক্কা 1 ফুট লম্বা একটি ধাতব টর্চ দেখতে পেয়েছিলেন তিনি। তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী প্রশান্ত সুর জানিয়েছিলেন, গ্রামবাসীরা আধিকারিকদের শিশু পাচারকারী মনে করে আক্রমণ করেছিল। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ঘটনা প্রসঙ্গে বলেছিলেন, এরকম তো কতই হয়।
আদতে গ্রামীণ মানুষদের সাহায্যের জন্য পাঠানো ইউনিসেফের অর্থ দক্ষিণ চব্বিশ পরগনায় সিপিএম পরিচালিত পঞ্চায়েতগুলো ব্যাপকভাবে নয়ছয় করছিল। অনিতা দেওয়ান তা ধরে ফেলেছিলেন। প্রামাণ্য তথ্য নিয়ে মিটিং সেরে গোসাবা থেকে ফেরার পথে সংগঠিত আক্রমণ হয় তার উপর। তথ্য প্রমাণ জ্বলে গিয়েছিল গাড়ির সাথেই। ধর্ষিতা হয়ে আর জীবন দিয়ে অনিতা দেওয়ান মূল্য চুকিয়েছিলেন কমিউনিস্ট পার্টির দুর্নীতি ধরে ফেলার জন্য। সিপিএম হোক বা তৃণমূল, এই বঙ্গে মহিলাদের সম্পর্কে কি ধারণা তারা পোষণ করে বারবার সেটা সামনে চলে এসেছে। অনুব্রত মণ্ডল যে ভাষায় মহিলাদের সঙ্গে কদর্য শব্দ ব্যবহার করেন, ঠিক সেই একই কাজ করেছিলেন সিপিএম এর ক্যাডাররা। সেই সময় জ্যোতি বসু পুরো ঘটনা আড়াল করতে তৎপর ছিলেন। 1990 সালের 30শে মে বানতলার সেই বর্বরচিত ঘটনার পর তৎকালীন বামফ্রন্ট সরকার এবং মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ভূমিকা তীব্র সমালোচনার মুখে পড়েছিল। অভিযোগ উঠেছিল ঘটনার ভয়াবহতাকে আড়াল করতে জ্যোতি বসু বিষয়টিকে স্রেফ একটি দুর্ঘটনা বা উত্তেজিত জনতার কাজ হিসেবে লঘু করে দেখানোর চেষ্টা করেছিলেন। এবং এখানেই তার সেই বিখ্যাত এবং বিতর্কিত উক্তি, এমন ঘটনা তো কতই ঘটে, কার্যত অপরাধীদের নৈতিক সাহস জুগিয়েছিল এবং পুলিশের তদন্তকারী দলের মনোবল ভেঙে দিয়েছিল। এছাড়াও যে সরকারি গাড়িটি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তার ভেতর যে সমস্ত গুরুত্বপূর্ণ নথি ছিল, তার পিছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র ছিল কিনা সে নিয়েও যখন একটি সিবিআই তদন্ত কমিটি গঠন করার কথা ওঠে, তখনও কিন্তু রাজ্য সরকার তাতে কোনো সায় দেয়নি। রাজ্য সরকার সিবিআই তদন্ত চায়নি। অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকেও এই ঘটনাকে বিভিন্ন খাতে পরিচালিত করার ব্যাপক চেষ্টা লক্ষ্য করা গিয়েছিল। স্থানীয় সিপিএম ক্যাডারদের নাম জড়ানোর আশঙ্কায় পুলিশ তদন্তের ঢিলেমি অভিযোগ ওঠে। সে সময় পুলিশ এটা প্রাথমিক রিপোর্টে চোর সন্দেহে গণপিটুনি বলে চালানোর চেষ্টা করেছিল, অথচ আধিকারিকদের ওপর যে সুপরিকল্পিতভাবে পাশবিক অত্যাচার চালানো হয়েছিল তা তারা এড়িয়ে যায়। সংবাদ মাধ্যম এবং বিরোধী দলগুলি সরব হওয়ার পর কিছু ধরপাকড় হলেও মূলত যারা ঘটিয়েছিল এই কাণ্ডটা, তারা রাজনৈতিক ছত্রছায়ায় থাকার কারণে সমস্ত সাক্ষ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়। এই যে নিষ্পৃহতা অ্যাডমিনিস্ট্রেটিভ স্তরে তৎকালীন শাসক দলের নারী সুরক্ষা বিষয়ক ভণ্ডামিকে জনসমক্ষে প্রকাশ করে দিয়েছিল। বিচারের প্রশ্নে বানতলা কাণ্ড হতাশাজনক দৃষ্টান্ত হয়ে থেকে গেছে। দীর্ঘ 4 বছর আইনি টানাপোড়েনের পর 1994 সালে আলিপুর দায়রা আদালত 13 জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও রাজনৈতিক প্রভাবের কারণে মামলার গতি বারবার থমকে গিয়েছিল। ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল প্রকৃত অপরাধীদের অনেককেই পুলিশ ধরেনি বা দুর্বল চার্জশিট পেশ করার কারণে তারা ছাড় পেয়ে গিয়েছে। পরবর্তীকালে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে অনেক অভিযুক্তের সাজার মেয়াদ হ্রাস করে দেওয়া হয় বা তারা জামিনে মুক্ত হয়ে যায়। ফলে অনিতা দেওয়ান বা চালক অভিনব ঘোষের পরিবার যে ন্যায় বিচারের আশা করেছিল তা কার্যত অধরাই থেকে গিয়েছিল। এবং এই ঘটনা জ্যোতি বসুর জামানার এক বিচারহীন কলঙ্কিত ইতিহাস হয়ে দাঁড়িয়েছে। আমি আগের পর্বেই বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় হলেন জ্যোতি বসুর সুযোগ্য শিষ্য। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তকে প্রভাবিত করেছেন, দোষীদের আড়াল করার চেষ্টা করেছেন, তাতে করে বারবার এটাই প্রমাণিত হয়েছে। পার্কস্ট্রিট, কামদুনি, হাঁসখালি কিংবা সাম্প্রতিক আরজি কর, শাসক বদলেছে কিন্তু বদলায়নি শাসকের চরিত্র। জ্যোতি বসু কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় মুদ্রার এপিঠ এবং ওপিঠ। আপনাদের কি মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কি জ্যোতি বসুকে টেক্কা দিতে পেরেছেন নৃশংসতায়? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।